উনি আসে আবার বয়সে তারতম সিনিয়রিটি দেওয়ার কারণে এখানে আবার সুপ্রিম কোর্টের অনেক বিচারকরা মানে বঞ্চিত হচ্ছে। এবং সেখানে আগে কিন্তু বারের প্রেসিডেন্ট থাকার একটা নিয়ম ছিল, উনি এটাকে বাতিল করেছিল। বাতিল করে উনি করছে কি, ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার দিয়ে দিল। এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশগুলো থাকে সে ছিল গণতান্ত্রিক, এটি তো গণতান্ত্রিক প্রক্রিয়া আসেনি, কারণ সেখানে সংসদীয় বিতর্ক বা জনসম্পৃক্ততার কিন্তু কোনো সুযোগ ছিল না। কিন্তু এখন সংস্কারের দোহাই দিয়ে যদি সেই অধ্যাদেশগুলো বাতিল বা পরিবর্তন করা হয়, তবে কি বিচার বিভাগ বা অন্যান্য প্রতিষ্ঠানের যে স্বাধীনতা রয়েছে সেটি কি হুমকির মুখে পড়বে কিনা, বা আবারও নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের ঝুঁকির মধ্যে পড়ে যাবে কিনা? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, আমি একটু দেই আপনাকে। আবার ধন্যবাদ। দেখুন, যে আজকে যে দুটি অধ্যাদেশ বাতিল হলো তার মধ্যে একটি ছিল সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়ের প্রতিষ্ঠা, আর একটি হচ্ছে সুপ্রিম কোর্টের মানে বিচারক নিয়োগ প্রক্রিয়াটা। তো এই দুটা দাবি কিন্তু দীর্ঘদিন থেকেই মানে আইন অঙ্গনের মানুষেরই ছিল। আপনি নিজে একজন লয়ার, প্র্যাকটিসিং লয়ার, তো আপনিও এটা ভালো করে জানেন। আমি একটু আলোকপাত করে ধরেন, মাজদার হোসেন মামলাটা যেটা 1999-এ শুরু হলো, 2007 সালে যখন একটা রায় পেলো, সেখানে কিন্তু বলা হয়েছিল যে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটাকে আলাদা করা হবে। তারপরে কিন্তু এটা আলাদাই ছিল এবং সেখানে 7টা দফা দেওয়া হয়। 7টা দফার মধ্যে একটা ছিল যে মানে স্বতন্ত্রিক সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে, যেটা আজকে বাতিল করা হলো। কিন্তু সেটা সুপ্রিম কোর্টে তো রায় দিলই, তো সুপ্রিম কোর্টে রায় দিলে আমরা আশা করবো যে এটা আপিল বিভাগে এটা ফেরত আসবে। আপিল বিভাগে যদি ফেরত না আসে তাহলে হয়তো মানে সন্দেহের চোখে দেখা উচিত সরকারকে, যে সরকার হয়তো এটাকে প্রভাবিত করেছে। 1 নম্বর ইস্যু। সেকেন্ড কথা হচ্ছে কি, এখানে যে অধ্যাদেশ দুইটা আপনি কথা বললেন, এই অধ্যাদেশ দুইটার মধ্যে আমি একটু আলোকপাত দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেখানে ধরুন অন্তর্বর্তীকালীন সরকার আপনি আপনার ভূমিকার প্রসঙ্গে বলেছিলেন যে যখন একটা ক্রাইসিস মোমেন্টে যখন এগুলো হয় তখন জনসম্পর্ক থাকে না, স্বচ্ছতার অভাব থাকে, সংসদীয় বিতর্ক থাকে না। ইটস ট্রু। আবার ধরেন এখানে তাহলে তো ধরেন পার্লামেন্ট দরকার ছিল না, তাহলে তো ফরেন সার্ভিস একাডেমি কিংবা আজকে ডাকসুর যে আলোচনায় এক নেতা বললেন যে এখানে এসে আলোচনা করুন, তো তাহলে তো এভাবেই হতো। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ধরেন সরকার, তুষারভাই বললো যে সরকার এটাকে স্পষ্ট করতে পারতেছে না, এটার সাথে আমি একমত। কারণ আমি আজকে পুরো সংসদটাই সারাদিন বসে দেখলাম, এখানে সরকার যে বাদ করতেছে কিন্তু সে জায়গায় তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই। এখানে আমি মনে করি যে সে কী কারণে বাদ করতেছে এটা সরকারকে জনগণকেও অ্যাড্রেস করা উচিত এবং জনগণকে এটা জানানো উচিত। না হলে কিন্তু একটা রং মেসেজ যাচ্ছে, সবার কাছে যাচ্ছে, এবং যারা এইসব বিষয়ে একটু খোঁজখবর রাখে তারাও কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারতেছে না। এখানে একটু বিষয়টা জরুরি, সেটা হচ্ছে ধরেন যেটা অন্তর্বর্তীকালীন সরকার সময় যেটা হয়েছিল, ধরেন আপনার যে মানে বিচারক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কারা কারা থাকবে, সেখানে একটা ইন্টারেস্টিং আলাপ। সেখানে ধরেন 2007-08 মইনু আহমেদের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখানে কিন্তু এটার আইনটা খুব ভালোভাবে ছিল। কিন্তু এখানে আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় এসে এবারে যে কাজটা করলো সেটা ভয়ঙ্কর। সেটাই মূল আপত্তির জায়গাটা। সেটা উনি করলো কি, ধরেন এখানে সিস্টেম ছিল যে আমাদের যে বিচারপতি যে নিয়োগটা হয়, তো সেখানে ধরেন লয়ারদের থেকে হবে, আইনজীবী থেকে একটা হবে, আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ মানে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বলে, তো সেখান থেকে হবে। তো সেখানে এটা কিন্তু ইকুয়াল ছিল। কিন্তু উনি আসে আবার বয়সে তারতম সিনিয়রিটি দেওয়ার কারণে এখানে আবার সুপ্রিম কোর্টের অনেক বিচারকরা মানে বঞ্চিত হচ্ছে। এবং সেখানে আগে কিন্তু বারের প্রেসিডেন্ট থাকার একটা নিয়ম ছিল, উনি এটাকে বাতিল করেছিল। বাতিল করে উনি করছে কি, ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার দিয়ে দিল। এখন ওখানে বিচারক নিয়োগ হবে, ঢাকা ইউনিভার্সিটি টিচার তো প্র্যাকটিসিং লয়ার না, তার এখানে কাজটা কি? সুতরাং উনি যে ওনার এখানে একটা স্বৈরতান্ত্রিক মানে অ্যাটিটিউড এখানে প্রকাশ করলো, তো এটাকে এখানে রিভিউ করার মানে জায়গাটা ছিল আর কি। তো রিভিউ করাটা কিন্তু এটা আমাদের আজকে আইনমন্ত্রী এটা ব্যাখ্যা দিতে পারলেন না, বা সরকার কোন কারণে সেখানে আপত্তি জায়গা ছিল সেটা বলতে পারেননি। কিন্তু এটা একটা মানে বিএনপি অ্যাটিটিউড বা বিএনপির ক্যারেক্টারের সাথে যায় না। কেন আপনাকে আমি বলি, ধরেন 72-এর যে সংবিধান আমাদের, সেখানে 116 অনুচ্ছেদে প্রথমে ছিল যে এটা মানে জাজ নিয়ন্ত্রণ করবে, মানে বিচারপতি বা বিচারক নিয়ন্ত্রণ করবে সরাসরি প্রেসিডেন্টের অধীন। চতুর্থ সংশোধনীতে কিন্তু এটা আবার মানে চেঞ্জ করা হয়। প্রথমে সুপ্রিম কোর্টে ছিল, পরে চতুর্থ সংশোধনীতে এটা প্রেসিডেন্ট হাতে চলে যায়। তো জিয়াউর রহমান এসে কিন্তু আবার এটাকে সংশোধন করে তখন আবার বলছে যে প্রধান বিচারপতি চিফ জাস্টিসের পরামর্শ করে নেব। মানে বিএনপির কিন্তু এই প্র্যাকটিসটাই ছিল। তো সুতরাং আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিএনপি এই জায়গা থেকে একটু তার আলোকপাতটা একটু দূরে সরে গেল। তো আমি মনে করি যে জিনিসটা এটা কিন্তু মানে আইন অঙ্গনে সকলের দাবি, তাই না? এবং আজকে মাননীয় আইনমন্ত্রী উনি কিন্তু আজকে জিনিসটা অ্যাড্রেস করেছে যে আমাদের এরকম কোনো আইন ব্যবস্থা আমরা দেখতে চাই না যেখানে বিচারপতি খায়রুল তৈরি হবে, যেখানে বিচারপতি মানিক তৈরি হবে। এবং এই যে মানে আপনার মানে মানে কি বলে এটাকে জুডিশিয়াল দুর্বৃত্তায়ন, সে জুডিশিয়াল দুর্বৃত্তায়নে সবচেয়ে ভিকটিম সাফার তো বিএনপি। তো সে জায়গা থেকে তাদের আমি মনে করি যে ধরেন তাদের সংস্কারের যে রূপরেখা কিংবা তাদের যে 31 দফা সব জায়গায় কি এটা বলা হচ্ছে। কিন্তু তাহলে আপনি যদি এটা, আমার কথা হচ্ছে কি, আপনি যদি এটাকে নতুন করে করেন তাহলে এখানে যে স্টেক হোল্ডারদের সাথে আপনি এই জিনিসটা কেন অ্যাড্রেস করতেছেন না? এবং ধরেন আমার কাছে মনে হচ্ছে সরকার এখানে একটু ঝুঁকি নিয়ে ফেললো। কারণ হচ্ছে ধরেন এটার কারণে হচ্ছে ধরেন
সে যে অধ্যাদেশগুলো বাতিল করতেছে বা যে অধ্যাদেশগুলো পেন্ডিং রাখছে যৌক্তিক কারণে, তাহলে মানুষ কিন্তু তাকে ভুল বোঝার চেষ্টা করবে। এবং এই জায়গাটাই মনে করি যে সরকার আর একটু মানে স্পষ্টীকরণ করার দরকার। সচেতন হওয়া উচিত। এবং আগামীতে মানে খুব দ্রুত এটাকে নিয়ে আমি মনে করি যে অন্যান্য স্টেক হোল্ডার, উনি কিন্তু বলেছেন যে আমরা সবার সাথে বসে কমিটি গঠন করে সবাইকে নিয়ে আমরা মানে স্টেক হোল্ডার এক্সপার্ট সবাইকে নিয়ে করবো। এবং আমি মনে করি যে সরকার ওইদিকেই আলোকপাত করা উচিত। এটা উচিত না হলে কিন্তু আসলে এটা তার জন্য নিজের জন্য ক্ষতি।